প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকার নিয়ে ডয়েচে ভেলের সঙ্গে তিনি সাক্ষাৎকারে যেই কথাগুলো বলেছেন, অনেক কথা বলেছেন এবং এটি গতকালকে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রথম পর্বেই তিনি যেই তথ্যগুলো বলেছেন, তার সাক্ষাৎকারের ধরন ধারণ দেখে মনে হচ্ছে মূলত এই সাক্ষাৎকারটি এক ধরনের তৈরি করা, বা তিনি তার মধ্যে এই সাক্ষাৎকারটি দেওয়ার একটা আগ্রহ আগে থেকেই হয়তো তিনি পুষে রেখেছিলেন কিংবা ছিল। এবং আমরা সবাই জানি যে ডয়েচে ভেলেতে বাঙালি যারা আছে, বাংলাদেশের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের অনেকেই মতিউর রহমানের সঙ্গে ভালো একটা সম্পর্ক, আমাদের অনেকের সঙ্গেই বেশ ভালো সম্পর্ক, এবং সেটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সাক্ষাৎকারের যে বিষয়বস্তু, আপনারা যারা শুনছেন একটু খেয়াল করে দেখবেন, তিনি ঘুরে ফিরে দ্বিতীয় বা তৃতীয় প্রশ্নটার মুখেই যিনি সাক্ষাৎকারটি নিচ্ছিলেন তিনি যে প্রশ্নটি করেছেন সেটি কিছুটা চাপা দিয়ে বা কৌশলে এড়িয়ে গিয়ে তিনি কোন বিষয়টিকে সামনে নিয়ে এসছেন, এবং সেই বিষয়টি নিয়েই মূলত আমি কথাটা বলবো। আমি বারবার শুনছিলাম মতি ভাইয়ের, মানে মতিউর রহমানের সাক্ষাৎকার, কারণ মতি ভাইয়ের সঙ্গে আজ শুধুমাত্র 10 বছর প্রথম আলোতে কাজ করেছি, চাকরি করেছি, সেই জায়গাটি ছাড়াও নানাভাবে একটা ইমোশনও জড়িত হয়ে গেছে। তো তিনি কি বলেন, কখন কি বলেন, তার কখন কি আচার আচরণ, সবকিছুই একটু আগ্রহ তৈরি হয় দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। মতি ভাই যে সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, আমার সার্বিক পর্যবেক্ষণ অনুযায়ী এক কথায় যদি বলতে চাই, যেটি আমি শিরোনাম করেছি, ভয়ঙ্কর রকমের এক স্বীকারোক্তি দিয়ে বসলেন মতিউর রহমান। তিনি শুধু ভয়ঙ্কর বললেই ভুল হবে, কতটা প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র তার পরিচয় তিনি দিলেন, হয়তো তিনি নিজেও সেটি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তিনি যে তথ্যটি জানালেন কিংবা ফাঁস করলেন যে 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটটি বলতে গিয়ে তিনি জানালেন যে 2018 থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে বিরোধটা এমন পর্যায়ে চলে গেছে যে পত্রিকাটির মালিকানা কিংবা মতিউর রহমানকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আপনারা যদি কেউ আমার এর আগে গণমাধ্যম নিয়ে বিভিন্ন চ্যানেলে বা যেখানে কথা বলার সুযোগ হয়েছে, যদি কেউ মনে করে থাকেন, শুনেছেন কিনা জানি না, সেইখানে কিন্তু এই কথাগুলো আমি এর আগেও বলেছি যে 5ই আগস্টের ঠিক পূর্বক্ষণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি সত্যি যে আর কিছুদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি প্রথম আলোতে থাকতেন কিনা এটি বড় একটি সন্দেহের তৈরি হয়েছিল এবং প্রক্রিয়া শুরু হয়েছিল। অন্যদিকে মালিকানাও পরিবর্তন হয়ে যাওয়ার প্রক্রিয়া বা একদম সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এসালম গ্রুপ প্রথম আলো কিনে নিচ্ছে, এটি ডিলও হয়ে গিয়েছিল। এটি কিন্তু আমরা গণমাধ্যমের যারা, আমরা সবাই এটি জানি, এটি নিয়ে নতুন কোনো বিষয় না। কিন্তু এই কথা মতিউর রহমান বা আমাদের মতি ভাই সেটি ঠিকই বলেছেন, কিন্তু এর আড়ালে আমি যে বললাম ভয়ঙ্কর রকমের তার স্বীকারোক্তি। দেখুন, মতি ভাইয়ের মতো একজন এত বড় মাপের গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, তার আগে আদর্শিক, মানে মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক আদর্শের একজন ব্যক্তি, যিনি বিভিন্ন পর্যায় থেকে ধাপে ধাপে মতিউর রহমান হয়ে উঠেছেন দেশের সবচেয়ে প্রভাবশালী এবং প্রধান দৈনিকের সম্পাদক হয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ে তার একটা ভূমিকা থাকবে, এটিও ঠিক, কিন্তু সেটি যদি
তার আদর্শকে তিনি চাপা দিয়ে নীতি, নৈতিকতা, সাংবাদিকতা সবকিছু যত বছর ধরে তিনি আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন, জাতিকে সবক দিয়েছেন, সেইগুলো যদি তিনি সব পায়ের নিচে বা পদদলিত করে ব্যক্তি স্বার্থে, আমি আবার বলছি, একেবারেই তার স্বীকারোক্তি, তার কথা, তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে মতিউর রহমান শুধুমাত্র ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত সুবিধা লাভের আশায়, অর্থাৎ প্রথম আলোর সম্পাদক থাকতে পারছেন না, পারবেন না, এই আক্রোশ থেকেই তিনি 2024-এর 5ই আগস্ট একটি সরকারকে উৎখাত করার সক্রিয় ষড়যন্ত্রে অংশ নিয়েছেন এবং প্রথম আলো পত্রিকাটিকে ব্যবহার করেছেন। এই যে প্রথম আলোকে 2024-এর 5ই আগস্টের একটি সরকার উৎখাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এটি আমার কথা না, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নিজের স্বীকারোক্তি। তিনি একবার না একাধিকবার এই কথাটি বলেছেন। আপনারা শুনে দেখুন, যারা এখনো সাক্ষাৎকারটি দেখেননি আপনারা শুনে দেখুন। তার মানে দাঁড়াচ্ছে কি, একেবারেই নিজের জেদ থেকে, নিজের ব্যক্তি স্বার্থ খর্ব হওয়া বা ক্ষুণ্ণ হওয়ার আক্রোশ থেকে, প্রতিহিংসা থেকে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী, জঙ্গি সবাইকে যে সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্বের জায়গায় ভূমিকা রেখেছেন, তার প্রথম আলো ব্যবহার করে সেটি তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আর কোন গণমাধ্যম এইভাবে এই সরকার বিদায়ের জন্য, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা পালন করেনি। এটি কত বড় ভয়ঙ্কর একটি উক্তি তিনি করেছেন, আপনারা শুনে দেখুন। ঠান্ডা মাথায় হেসে হেসে তিনি কথাগুলো বলছিলেন। আমরা বা আমি এর আগেও বহুবার বলেছি যে ডক্টর ইউনূস প্রকাশ্যে সামনে এসে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, তার ডানে বামে পিছনে সামনে মার্কিন ডিপ স্টেটের যেই অ্যাক্টররা বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ছিল বহু আগে থেকে, আমেরিকান যারা, যেই ওই যে আপনাদের লুর কথা মনে আছে, বা যারাই এসছে তাদের সঙ্গে ছোট কোর গ্রুপ যারা বসছে, তাদের মধ্যে মাহফুজানা, মতিউর রহমান সবসময় থাকতেন, বদিউল আলম মজুমদার থাকতেন, দেবপ্রিয় ভট্টাচার্য থাকতেন, শহীদুল আলম থাকতেন, এবং বেলার রেজওয়ানা হাসান থাকতেন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানরা থাকতেন, এরকম তারা, মতিউর রহমান চৌধুরী থাকতেন তারা। কিন্তু তাদের মধ্যে আবার এই নেতৃত্ব মূল জায়গাটি কিন্তু মতিউর রহমান যে তিনি তাদেরকে সবাইকে সমন্বয় করতেন, কোঅর্ডিনেশনটা করতেন, ডক্টর ইউনূসের আজকে বলা যায় এই সাক্ষাৎকারের একটা অংশে তিনি প্রথম আলোতে হামলার জন্য তিনি ইনডাইরেক্টলি কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তিনি ছোট্ট করে এক লাইন বলেছেন যে ডক্টর ইউনূস মানে প্রধান যদি চাইতেন তাইলেও এটা বন্ধ করা যেত, কিন্তু সেটি করেন নাই। তার মানে ইউনূসকেও তিনি ব্যবহার করেছেন। তার কথাই কিন্তু পরিষ্কার। যারা আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা আমার কথাকে যারা একেবারেই মানে তুচ্ছতাচ্ছিল্য করতেই পারেন, কিন্তু আপনারা প্রয়োজনে আমার কথাগুলো এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথাগুলো এবং মতিউর রহমানের ইন্টারভিউটা আপনারা শুনে মিলিয়ে দেখেন। আমি আবার বারবার একটি কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে কতটা হিংস্র হলে একজন মানুষ তার রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, তার ব্যক্তি সততার যে কথা তিনি বলেন, নীতি নৈতিকতার কথা যে তিনি বলেন, আমাদেরকে যেগুলো শিখিয়েছেন, প্রথম আলোতে কাজ করা শত শত সংবাদকর্মীকে তিনি যেই কথা বলেছেন, সেইগুলোকে সব ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়ে তিনি শুধুমাত্র সম্পাদক পদে থাকার জন্য, প্রথম আলোর সম্পাদক হয়ে তিনি টিকে থাকার জন্য একটি সরকারকে, সেটি শেখ হাসিনা হোক, সেটি খালেদা জিয়া হোক, কিংবা যেই সরকার কি হোক, আমি বলছি একটি সরকার উৎখাতে ভূমিকা রেখেছেন, সক্রিয় ছিলেন এবং
এক ধরনের নেতৃত্ব দিয়েছিলেন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে ব্যবহার করার মধ্য দিয়ে। এর চেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক আর কিছু হতে পারে না কোনো গণমাধ্যমের জন্য, সাংবাদিকদের জন্য, এমনকি একটি রাষ্ট্রের জন্য। আজকে আমি তার ইন্টারভিউ শোনা দেখার পরে বারবার যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এইটি নিয়ে একটু কথা বলবো, সেই সঙ্গে আমার এই আপনাদের সামনে কথা বলতে বলতে আমি যতক্ষণ প্রথম আলোতে ছিলাম, যতদিন ছিলাম, সেইখানে এমন কিছু ভূমিকা, এমন কিছু কথা এবং এমন কিছু কার্যক্রম আছে যেটি আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে সামনে যে কোনো পর্যায়ে সেই জিনিসগুলো প্রকাশ করার নৈতিক দায়িত্ব, নৈতিক দায় আমার উপরে বর্তেছে। শুধু আমি একা না, প্রথম আলোতে যারা আগে ছিলেন তাদের অনেকেরই হয়তো এখন অনেক কিছু মনে পড়বে। 1-11 সময় কিংবা 1-11 সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদেরকে এই মতিউর রহমান কিভাবে ব্যবহার করেছেন, রাষ্ট্রের জায়গায় কিংবা সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফ এর সঙ্গে তার কি ভূমিকা ছিল, আমাদেরকে সেই কিভাবে সম্পৃক্ত করা হয়েছিল, এইসব নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো শুনবেন আরো আমি তৈরি হওয়ার পরে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এই যে যারা আমাদেরকে অনেককে মনে করে থাকেন যে আমরা কথা বলি, আমরা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলি, কেন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি, কেন মাহফুজ আনামের বিরুদ্ধে কথা বলি, সেটি কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। এই যে জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে যেই জঙ্গিদের বিরুদ্ধে প্রথম আলো এক সময় তুখোর একটা আন্দোলনের মতো মোটিভেশন, সামাজিক আন্দোলন তৈরি করেছিল, সেই প্রথম আলোর সম্পাদক, সেই মতিউর রহমান শেখ হাসিনা বা একটি সরকারকে উৎখাতের জন্য তিনি সম্পাদক পদে টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, তার চাকরি, তার মালিকানা রক্ষার জন্য জেদ করে তিনি জঙ্গিদের সঙ্গে মিলে একটি সরকারকে উৎখাত করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী। সেই জঙ্গিরাই যখন তার পত্রিকায় হামলা করে, এটি বুঝাই যাচ্ছে যে এটি আসলে একটা পরিকল্পিতই একটি অংশ ছিল। ফলে এটি নিয়ে তার আর নৈতিক কোনো মায়া কান্নার কোনো জায়গা থাকে না। আশা করি আমার কথাগুলো যারা শুনলেন বা শুনছেন, তার ইন্টারভিউটি ডয়েচে ভেলের সঙ্গে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা শুনে একটু মিলিয়ে দেখুন। হয়তো আমার চেয়ে, আমি যেই টোনে কথা বললাম, আমি যেইভাবে কথা বললাম, এর চেয়েও অনেক কঠিন, অনেক ভালো কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা কিংবা অভিমত আপনারাও আপনাদের নিজেদের জায়গা থেকে তৈরি করতে পারবেন, দিতে পারবেন।